প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণ, একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আর আজকে আমরা এই উৎপাদক বিশ্লেষণের শেষ ক্লাস করছি। আজকে আমরা কোর্সে দেখি 8.5 এর 2 আর 3 অর্থাৎ এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখবো। এবং যারা তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো একদম পার্ট 1 থেকে আজকে লাস্ট ক্লাস পর্যন্ত দেখছো, তাদেরকে বলবো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উৎপাদক বিশ্লেষণের যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যেখানগুলো থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা খুব চাপ হয়ে যায়, সেই জায়গাগুলো কিভাবে বেরোতে হয়, তোমাদেরকে ওই পয়েন্টগুলো থেকে কিভাবে বেরোতে হয় সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং যারা আমার পড়ানোর উপর বেস করে ক্লাসগুলো ফলো করছো, তাদের কাছে খুব সুবিধা হয়েছে আশা করি। আর আজকের ক্লাসটিও শেষ ক্লাস, এবং আশা করবো তোমরা অন্য ক্লাসগুলোর মতোই সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। দুইয়ের দাগের প্রশ্নগুলো হচ্ছে তোমার এমসিকিউ ধরনের প্রশ্ন, এবং এখানে আমরা 4টে করে অপশন পাবো, তার মধ্যে সঠিক অপশনটা বুঝে নিতে হবে। তো দেখো, আমরা দুইয়ের দাগের প্রথম প্রশ্নটা পড়ছি, সঙ্গে আমি তোমাদেরকে ডিসপ্লেতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা সামনে বইটা রাখো, বুঝতে সুবিধা হবে। দেখো, দুইয়ের প্রথম প্রশ্নে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 11 ইনটু 9, এবং সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে যে ab ধনাত্মক পূর্ণ সংখ্যা a গ্রেটার দেন b, মানে ab দুজনই হবে পূর্ণ সংখ্যা, ধনাত্মক হবে, এবং এটা বড় হবে b এর থেকে। তাহলে a আর b এর বিভিন্ন ভ্যালু দিয়ে দেখো তোমাদের অপশনগুলো আছে, তো কোনটি সঠিক খুঁজতে হবে। তো দেখো, এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 11 ইনটু 9, তোমরা অনেকে কি করো, যেটা হয় তোমরা বুঝতে না বুঝে অনেকে ভাবো যে এইটাকে এরকম ভাবে করো। আমি যেটা বলছি আগে দেখো ভুলটা দেখো, কারণ ভুলটা থেকেই আমরা শিক্ষাটা নিতে পারবো, তাই ভুলটা আমাদের কি হয় সেটা আগে জানা দরকার। এটা তোমরা অনেকে এইভাবে লেখো যে এইটার একটা ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 11 ইন্টু 9। এইটা লেখার পরে তোমরা কি ভাবো যে যেহেতু এই দুটো জিনিসের গুণ করে এই দুটো জিনিসের গুণফলের সঙ্গে সমান হয়েছে, তার মানে a প্লাস b টা 11 এর সঙ্গে সমান, a মাইনাস b টা 9 এর সঙ্গে সমান। এবং এইভাবে যদি করো তাহলে কি এর উত্তরটাও মিলে যায়। মানে এটা এমনই একটা অঙ্ক অ্যারেঞ্জমেন্ট করা আছে যে এইভাবে যদি করো উত্তরটাও মিলে যাবে। এবং যেহেতু এমসিকিউ টাইপের আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু এইটাই যদি ডেসক্রিপটিভ বা শর্ট অ্যান্সার টাইপ আসতো, সেক্ষেত্রে কিন্তু প্রসিডিওরটা ভুল হয়ে যেত। এটা কিন্তু লজিক্যালি ঠিক না। দেখো, দুটো জিনিসের গুণফল সমান হয় মানে দুটো জিনিসকে আমরা সমান বলতে পারি না। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো 6 আর 2 গুণ করলে কত হয়? 12। আবার লক্ষ্য করো 3 আর 4 গুণ করলে কত হয়? 12। তাহলে কি আমরা বলবো 6 সমান 3 আর 2 সমান 4? না, বলতে পারি না। ঠিক এইটাই হচ্ছে এখানে তোমরা ভুল করে গেলে, তো এই জিনিসটা করবে না। তো আমরা এর বদলে কিভাবে করবো দেখো। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরকম দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 11 ইনটু 9। আমরা কিভাবে এটা সলভ করবো দেখো, আমরা এইভাবে সলভ করছি। আমরা ওই দিকটা, বাঁ দিকটাকে না চেঞ্জ করে আমরা ডান দিকটাকে চেঞ্জ করার চেষ্টা করি। দেখো কি করছি, আমরা লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার 11 ইনটু 9 মানে কি বলতো? 99। ওকে, তাহলে 99 কে আমাদের সবসময় টার্গেট হবে। দেখো এই দিকগুলো কেমন আছে দেখতে পাচ্ছ, এই দিকটা দেখো দুটো বর্গ সংখ্যার অন্তর আছে, বর্গ সংখ্যা। তাহলে 99 যদি হয়, আমরা 99 এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা খুঁজি। তো 99 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে তোমার 100। দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 100, আর তো 99 ছিল, তাহলে আমরা -1 করে দিই, অ্যাডজাস্টটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এর মানে আমরা কি লিখতে পাচ্ছি দেখো, আমরা এর মানে লিখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে হচ্ছে দেখো 10 স্কয়ার, আর এটা মানে আমরা 1 স্কয়ার লিখে দিই। এবার লক্ষ্য করো কি পেলাম, আমরা পেলাম যে এই দুটো সংখ্যার বর্গের অন্তর অন্য দুটো সংখ্যার বর্গের অন্তরের সমান। এইরকম যখন পরিস্থিতি তৈরি হবে, তাহলে আমরা বলতে পারবো যে অবশ্যই এই সংখ্যাগুলো এর সঙ্গে সমান হলে তবে সেটা স্যাটিসফাই করবে। তার মানে আমি কি দেখো এই কথাটা বলতে চাইছি, যেহেতু এই দুটোর অন্তরের সঙ্গে সমান হয়েছে, তাহলে আমরা এরপর এই কথাটা বলতে পারি a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু 1, তবে তো এটা হচ্ছে স্যাটিসফাই। তাহলে আমি দেখো এখানে যেটা পেলাম যে a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু 1, এইটা হচ্ছে একটা সলিউশন যার জন্য এটা স্যাটিসফাই করছে, ঠিক কিনা? কিন্তু এর মানে এই নয় যে এটা ছাড়া আর কোনো সলিউশন নেই, এটা ছাড়া আরো সলিউশন থাকতে পারে। এবং তোমরা যারা রৈখিক সহজ সমীকরণ করেছিলে, সেই সময় আমরা বেশ কিছু পয়েন্ট বলেছিলাম, যদি তোমাদের মনে থাকে দেখো, এরকম বলেছিলাম যে এখানে হচ্ছে একটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল, তার মানে এর ইনফাইনাইট সলিউশন থাকা উচিত, তাই তো? মানে একাধিক সলিউশন থাকা উচিত, এবং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তাই হবে, এর একাধিক সলিউশনই আছে। কিন্তু আমরা একটা সলিউশন খুঁজে পেয়েছি, এবং এটা এমন একটা সলিউশন খুঁজে পেয়েছি যেটা আমার সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে। কি কি দেখো, a b ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটোই ধনাত্মক আছে, পূর্ণ সংখ্যা আছে, এটা b এর থেকে বড়, তার মানে আমরা এটাকে
কারেক্ট বলে মেনে নিতে পারি, এবং এখানে আমাদের অপশন সিটা হচ্ছে কারেক্ট ওই অনুযায়ী। তো আমরা এখানে অপশন সি বলবো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্য সলিউশন গুলো কি হবে? অন্য সলিউশন গুলো নিয়ে তোমরা এই মুহূর্তে চিন্তা করার দরকার নেই। আমরা একটু পরে 2 তে 3 নম্বরে যে বেশ কিছু প্রশ্ন পাবো, ওখানে একটা প্রশ্ন এরকম পাবো, তখন বুঝে যাবো অন্য সলিউশন গুলো কি হয়, বুঝিয়ে দেবো। চলো দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। আমাদেরকে a কিউব প্লাস বি কিউবের ভ্যালু নির্ণয় করতে হবে। তো দেখো আমরা আগে যেটা ক্লুটা দেওয়া আছে সেটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা এটা যদি লসাগু করি, দেখো এ বি লসাগু, এটা হবে দেখো বি দিয়ে ভাগ, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো দেখো এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। তাহলে আমরা এক কাজ করি, এইটাকে এরকম ভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। তো আমরা দেখো এরকম একটা ইকুয়েশন পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। তো আমাদেরকে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। দেখো এটার সঙ্গে মিল আছে, আমরা এটা লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব। এর একটা ফর্মুলা ছিল, তোমাদের জানা আছে উৎপাদকের ফর্মুলা। এই যে কেন উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টার দিয়েছি বুঝতে পারছো। তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে তোমার কি জানা, এটার ভ্যালু তো 0 জানা, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি ইনটু 0, তার মানে অ্যান্সারটা হয়ে গেল তোমার 0। ক্লিয়ার? এবং 0 কোন অপশন আছে দেখো, 0 আছে অপশন ডি তে। সো তোমরা এখানে ডিটাকে কারেক্ট অপশন করবে, কেমন? চলো এবারে দেখে নিই 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে একটা এক্সপ্রেশন আছে দেখো, নাম্বারের 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইনটু 25 ইনটু 75 ইনটু 50। এই জিনিসটার ভ্যালু নির্ণয় করতে হবে, মানটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কি করতে পারি, এই জিনিসটা আমাদের খুব চেনা জিনিস, একটা সূত্র ছিল যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। দেখো ওর মতো আছে কিন্তু, তো আমরা ওর মতো সাজানোর চেষ্টা করি। দেখো একটু প্লাস দরকার ছিল, তো প্লাসের মতো করে যদি সাজাই আমরা, এটা 25 কিউব প্লাস এটাকে মাইনাস 75 এর কিউব করছি। দেখো বুঝতে পারলে, কারণ এটা সলভ করলে এটা হবে। সো প্লাস এটাকে লিখছি 50 কিউব, আর এইটা দেখো মাইনাস ফর্মুলায় থাকে বলে মাইনাস দিলাম, মাইনাস 3 ইনটু 25 ইনটু এটা মাইনাস 75 করে দিচ্ছি, আর এটা 50 করছি। সো দেখো তোমরা দেখতে পেলে ওটা ওই ফর্মুলার মতো পুরো মিলে গেল, এবং এগুলোকে সলভ করলে কিন্তু ইনভার্সই আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আমরা ওটা ওই ফর্মুলা অনুযায়ী বলতে পারি কি হয় বলতো, ওই ফর্মুলা অনুযায়ী হয় এইটা প্লাস এইটা প্লাস এটা, মানে x প্লাস y প্লাস z ইনটু এরকম হয় দেখো 25 স্কয়ার প্লাস 75 স্কয়ার। আচ্ছা এটা যদি মাইনাস দিয়ে দিই, মাইনাস 75 স্কয়ার প্লাস 50 স্কয়ার মাইনাস, এরকম দুটো দুটো করে গুণ। কিন্তু আমরা দেখো এগুলো লিখছি না, কারণ এটা এমসিকিউ, তো আমার প্রসিডিউরটা দরকার নেই, লেখার দরকার নেই। লক্ষ্য করো এইটা সলভ করলে আমরা কি পাচ্ছি, এটা সলভ করলে দেখো এইটা এটা মিলে এটা কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 0 ইনটু এই জিনিসটা পাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি 0ই পাচ্ছি, মানে ওদিকটা আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা 0ই পাচ্ছি। বোঝা গেল? সো আমরা দেখতে পেলাম যে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0, এবং 0 আছে অপশন বি তে। সো এটা তোমাদের বিটা কারেক্ট অ্যান্সার। এবার চলে এসো আমরা 4 নম্বরটা দেখে নিই। 4 নম্বর প্রশ্নে আছে a প্লাস b প্লাস c সমান 0 হলে এইটার মান নির্ণয় করতে হবে, এবং সেটা কোন অপশনের সঙ্গে সমান দেখতে হবে। তো দেখো আমরা এই জিনিসটা 0 দেওয়া আছে, এটা কিন্তু আমাদের একটা চেনা জিনিস। আমরা ওই যে যখন ওই এর ফর্মুলা করেছিলাম, এইটারই ফর্মুলাটা করেছিলাম যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু ওইটা হয়। সেখান থেকে আমরা একটা স্পেশাল কেস করেছিলাম যে যদি x প্লাস y প্লাস z 0 হয়, তখন x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3xyz হয়। তো দেখো এটাকে আমরা কাজে লাগাবো, আশা করি ওইভাবেই হবে। তো আমরা নিচে যেটা ভ্যালু বার করতে দিয়েছি ওটাকে আমরা সলভ করছি। এটা লসক হচ্ছে দেখো a b c, এটা যেটাকে ভাগ করলে a, সো এটা a কিউব, এটা b কিউব, এটা c কিউব। এইটার ফর্মুলা লিখতে হবে। এইটার ফর্মুলা দেখো যখন আমাদের জানা ছিল যে এইটা a প্লাস b প্লাস c সমান 0 হয়, তখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ভ্যালু কি হয় বলতো, 3abc। আমরা এটা কিন্তু প্রুফ করে দেখিয়েছিলাম, তোমরা ভিডিও লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নিও, এটা প্রুফটা আমরা দেখিয়েছিলাম। তো এটা বাই abc, দেখো abc abc কেটে গেল, অ্যানসার হলো 3। তো 3 দেখো এখানে কোন অপশনে আছে, 3টা আছে তোমাদের এখানে অপশন ডি তে। সো এর ক্ষেত্রে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। এবার চলে এসো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক দেখো এখানে লেখা আছে, 5 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস px প্লাস 12 ইকুয়াল টু x মাইনাস 3 ইনটু x মাইনাস a। এর ক্ষেত্রে আমাদেরকে বলেছে এটা একটা অভেদ হলে a আর p এর মান নির্ণয় করতে। অভেদ মানে হচ্ছে ডান দিক বাম দিক x এর সকল মানের জন্য সমান, এই ধরনের জিনিসকে আমরা অভেদ বলি। তো দেখো আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলেই আমরা সমান করতে পারবো। সো x স্কয়ার মাইনাস px প্লাস 12, এর যদি আমরা গুণ করি দেখো কি হয়, x স্কয়ার মাইনাস ax মাইনাস 3x প্লাস 3a। এটাকে আমরা আরো সাজাচ্ছি, x স্কয়ার মাইনাস px প্লাস 12
আর এটা এক্স স্কোয়ার, এখান থেকে আমরা একটা কাজ করছি মাইনাস আর এক্সটা কমন নেব, তাহলে a প্লাস 3x প্লাস 3a। বুঝতে পেরেছো? তো অভেদ যেহেতু আমরা এখানে x এর যে কোনো মানও বসাতে পারি বা দুদিক থেকে x এর সহগ তুলনা করতে পারি। দেখো আমরা দুদিক থেকে x এর সহগ তুলনা করলে সুবিধা হবে। তো আমরা এখানে কনস্ট্যান্ট টার্ম আর এখানে কনস্ট্যান্ট টার্ম তুলনা করছি, তাহলে তুলনা করে কি পাচ্ছি দেখো, তুলনা করে পাই দেখো এদিকের 12 ইকুয়াল টু ওদিকে 3a, সলভ করলে দেখো আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি 12/3 মানে 4। আর একটা দেখো আমরা p এর ভ্যালু নির্ণয় করার জন্য এটা x এর সহগ তুলনা করি, x এর সহগ তুলনা করলে পাচ্ছি দেখো এখানে -p ইকুয়াল টু -a প্লাস 3, সো মাইনাস মাইনাস কেটে গেল, p ইকুয়াল টু হচ্ছে a প্লাস 3, আবার a এর ভ্যালুটা আমাদের জানা ছিল দেখো 4 প্লাস 3 দ্যাট ইজ 7, সো p ইকুয়াল টু 7 এন্ড a ইকুয়াল টু 4। দেখো কোন অপশনে আছে তোমাদের, অপশন এটা দেখো, অপশনে এটা কিন্তু মিলছে, সো এখানে এটা হচ্ছে কারেক্ট। চলো দেখে নিই 3 এর দাগের প্রথম প্রশ্ন। দেখো একটা এরকম কমপ্লিকেটেড এক্সপ্রেশন দিয়ে জানতে চাইছে এর সরলতম মান কি। দেখো এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে যদি আমরা সব কিউবের ফর্মুলাগুলো রিলেট করতে যাই তাহলে অনেক বড় হবে, কিন্তু আমরা কিউবের একটা ফর্মুলা আছে সেটা যদি কাজে লাগাই দেখো খুব সুবিধা হবে। কোন ফর্মুলা বলো তো? দেখো আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, একটু আগেও আমরা দুটো অঙ্ক করেছি তার উপর, তাহলে বুঝতে পারবে। দেখো ফর্মুলা ছিল এরকম যে x³ প্লাস y³ প্লাস z³ ইকুয়াল টু 3xyz যখন x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। এইটা হলে এই জিনিসটা আমরা লিখতে পারি। এবার লক্ষ্য করো এই জিনিসটাকে আমরা যদি ভাবি এটা x এটা y এটা z, তাহলে x প্লাস y প্লাস z করে কি পাওয়া যাচ্ছে দেখো। দেখো আমরা দেখতে পাচ্ছি b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। লক্ষ্য করো এই ভিতরগুলো লিখেছি, এগুলো যোগ করলে দেখো সব কেটে যাচ্ছে, সো আমরা 0 পাচ্ছি। আর যেহেতু এটা 0 পাচ্ছি মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 পাচ্ছি, তার মানে আমরা এইগুলোর কিউবকে আমরা কি লিখতে পারবো, এইগুলোর কিউবকে লিখতে পারবো 3xyz। তাহলে আমরা উপরটাকে দেখো লিখতে পাচ্ছি 3xyz। বুঝতে পেরেছো আশা করি। এবার একই রকম ভাবে নিচেটা লক্ষ্য করো, নিচেটা কি ছিল b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b। দেখো সব কেটে গিয়ে কি হচ্ছে 0 হচ্ছে, তার মানে একই রকম ভাবে নিচেটাও যেহেতু কিউব কিউব দিয়ে লেখা ছিল প্লাস দিয়ে, তো আমরা এটা লিখতে পারবো 3b মাইনাস c c মাইনাস a a মাইনাস b। বুঝতে পেরেছো? আমরা ওই সূত্রটা কাজে লাগালাম, অলরেডি আমরা এর আগে দুটো পড়েছিলাম এবং সেটা কাজে লাগিয়ে এটা করলাম। সো দেখো এইটা এবার আমাদের কাছে দেখো 3 কেটে গেল। আচ্ছা এই b মাইনাস c দেখো সূত্র আমরা জানি যে b মাইনাস c মানে হচ্ছে b প্লাস c ইন্টু b মাইনাস c, এটা মানে হচ্ছে c প্লাস a ইন্টু c মাইনাস a, এটার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর নিচেও দেখো ছিল b মাইনাস c c মাইনাস a a মাইনাস b, সব দেখো মাইনাস গুলো কেটে গেল। সো তাহলে আমাদের কি পড়ে থাকলো দেখো শুধু প্লাস গুলো, b প্লাস a b প্লাস c c প্লাস a এন্ড a প্লাস b। সো এটাই হয়ে গেল এর অ্যান্সার। এবং তোমরা এইটা কি অ্যান্সার লিখবে কি না সাজিয়ে লিখলে a প্লাস b b প্লাস c c প্লাস a। বুঝা গেল? এই হয়ে গেল অ্যান্সার। তো আমরা এটাকে সাজিয়ে আগে পরে করে লিখছি। এবার চলে এসো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো এইরকম a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়াল টু 0। আমাদেরকে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 দিয়ে দিয়েছে, আমাদেরকে abc এর মধ্যে সম্পর্ক লিখতে হবে। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের খুব চেনা, আমরা এইটার ফর্মুলা জানি। কি জানি? এটার ফর্মুলা হচ্ছে আমরা জানি a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইকুয়াল টু 0। এটা 0 ছিল বলে 0 লিখলাম। এবার দেখো এই জিনিসটা নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে যে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0, যে নট ইকুয়াল টু 0 হয় তাকে আমরা কি করতে পারি ডান দিকে পাঠিয়ে দিতে পারি। সো ডান দিকে পাঠিয়ে দিলে থাকছে দেখো এরকম a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এইটাকে ডান দিকে পাঠালে 0 ভাজিত ওটা মানে 0ই হলো। বুঝা গেল? ওটা নট ইকুয়াল টু 0 ওই জন্যই দেওয়া ছিল। এবার লক্ষ্য করো আমরা এইটা থেকে আমাদেরকে abc এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং সম্পর্ক দেখো এখানে অ্যাকচুয়ালি abc এর মধ্যে একটা আছে, কিন্তু এটা খুব কমপ্লিকেটেড সম্পর্ক। আমরা একটু ইজিয়েস্ট ফর্মে সম্পর্কটা দেব। দেখো কিভাবে দিচ্ছি আমরা, এটা কি করছি সবাইকে 2 দিয়ে গুণ করছি। দেখো যদি সবাইকে এটা তো সমান শূন্য আছে, 2 দিয়ে গুণ করলে ডান দিকে কোনো চেঞ্জ হবে না। সো এটা 2 এটা 2 এটা 2 এটা 2 এটা 2 এটা 2, ডান দিকে গুণ করলে শূন্যই থাকবে। এবার চলেছো এই a স্কয়ারটাকে দুটো ভাগে ভেঙে দিচ্ছি। তাহলে a স্কয়ার, আচ্ছা আমরা এই ভাঙাটা পরে করব, আগে এই লেখাগুলো লিখে নি। দেখো আমরা -2ab লিখে নিলাম, -2bc লিখে নিলাম, -2ca লিখে নিলাম। এবার এই a স্কয়ারটা দুটো পার্টে ভাঙছি। দেখো একটা a স্কয়ার এখানে লিখছি আর একটা a স্কয়ার এখানে লিখছি। b স্কয়ারটা দুটো ভাঙছি, এখানে একটা b স্কয়ার লিখছি, এখানে একটা b স্কয়ার লিখছি। আর c স্কয়ারের এখানে একটা c স্কয়ার লিখছি, এখানে একটা c স্কয়ার লিখছি। আর এগুলো সব প্লাস দিয়ে কানেক্টেড, কেমন? ইকুয়াল টু 0। তাহলে দেখো কি পাচ্ছি আমরা,
আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কি দেখছি, তিনটে জিনিসের বর্গের যোগফল 0। বর্গ মানে তো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার যোগ করে 0 পেয়েছি, তার মানে তারা নিজেই 0 ছিল, তাই জন্যই সেগুলো যোগফল 0 হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a মাইনাস বিটাও 0, বি মাইনাস সিটাও 0 আর সি মাইনাস এটাও 0। তার মানে দেখো এখান থেকে পেলাম a ইকুয়াল টু বি, এখান থেকে পেলাম b ইকুয়াল টু সি, এখান থেকে কি পেলাম দেখার দরকার নেই। সো আমরা পেলাম a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এইটা হয়ে গেল এবিসির মধ্যে সম্পর্ক, কেমন? সো এখানে লিখে দিও আমাদের সলিউশন হচ্ছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা, এটা দেখার দরকার নেই বলেছি মানে ওটা দরকার পড়লেও এটা a ইকুয়াল টু সি পেতাম, কেমন? চলো এবার দেখি 3 নম্বর অঙ্ক। দেখো যখন আমরা তোমাদেরকে 2 এর প্রথম অঙ্কটা করেছিলাম তখন বলেছিলাম যে পরে আমরা যখন 3 এর অঙ্ক করব তখন বুঝে নেব যে ওটা অন্য অ্যান্সার গুলো কি হতে পারে। তো চলে এই অঙ্কটা আমরা পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 2 to 4 আছে। আমাদেরকে a b এর ভ্যালু নির্ণয় করতে হবে, কিন্তু সেখানে a b ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছে এবং এটা ছোট বলেছে, বিটাকে বড় বলেছে। দেখো আমরা কিভাবে নির্ণয় করছি। দেখো আমরা এটাকে কি করে করি, আমরা সবসময় ওই আগের টেকনিকটাই ফলো করবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু 224 আছে, আমরা 224 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা খুঁজবো। দেখো 224 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 225, মাইনাস 1 করে দিই, তাহলে 224 অ্যাডজাস্ট হয়ে গেল। সেটাকে দেখো লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে হচ্ছে দেখো 15 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। এখন এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি, বলেছি অনেক সলিউশন থাকতে পারে, কারণ এখানে হচ্ছে দুটো ভেরিয়েবল একটা ইকুয়েশন, সো ইট হ্যাজ মোর দ্যান ওয়ান সলিউশন। কিন্তু কথাটা হচ্ছে এর ক্ষেত্রে আমরা একটা সলিউশন তো দেখতে পাচ্ছি যে a ইকুয়াল টু 15 আর b ইকুয়াল টু 1, কিন্তু এই সলিউশনটা যেরকম আগের বারে যখন 2 এর 1 করছিলাম তখন ওরা স্যাটিসফাই করে গেছিল, কিন্তু দেখো এই সলিউশনটা এর শর্তটা স্যাটিসফাই করবে না। কি ছিল, a b ঋণাত্মক পূর্ণ সংখ্যা, দেখো এগুলো ধনাত্মক বেরিয়েছে, ঋণাত্মক বেরোয়নি। আচ্ছা, আর কি দেখো এটা b এর থেকে ছোট, দেখো সেটাও হয়নি, এটা বড় হয়ে গেছে। তাহলে আমরা কি করছি, এবার অন্য একটা সলিউশনের খোঁজ করব, যেটা আগেরবারে করতে হয়নি এবারে সেটা করব। আচ্ছা দেখো ঋণাত্মক, তো আমরা এখানে বর্গ করে এটা পেয়েছি, তো এখানে যদি আমরা একটা মাইনাস দিই কি এসে দেয়, এখানে যদি একটা করে আমরা মাইনাস দিই কোনো ক্ষতি হবে? দেখো তো কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই, ওটা সলভ করলে অ্যাকচুয়ালি ওটাই আসবে, এটা করলেও 225 আসবে, এটা করলেও 1 আসবে। তাহলে আমরা এর ক্ষেত্রে তুলনা করলে এখানে মাইনাস পাবো একটা করে, ঠিক কি না? এবার সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি a b ঋণাত্মক, গুড, এবং এটা ছোট, দেখো a তো নেগেটিভে তো a ছোট b এর থেকে, তাহলে আমরা এইটা স্যাটিসফাই করব। তাহলে আমাদের ভ্যালুগুলো অ্যানসার হবে এরকম, a ইকুয়াল টু -15, b ইকুয়াল টু -1। তো দেখো তোমরা বুঝে গেলে যে অনেক সলিউশন থাকে, তার মধ্যে কি করে অন্য সলিউশন গুলো পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কি হতো বলতো, আমরা যদি এইটা প্লাস রাখতাম এটা নেগেটিভ করতাম, একটা সলিউশন হতো, আবার এইটা নেগেটিভ রাখতাম এটা পজিটিভ করতাম, তাহলেও একটা সলিউশন হতো। বুঝতে পেরেছো? চলে আমরা 4 নম্বর অঙ্কে চলে আসি। 4 নম্বর অঙ্কে আছে 3x ইকুয়াল টু a প্লাস b প্লাস c, এটা দেওয়া আছে। আমাদেরকে এইরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, এর মান নির্ণয় করতে হবে। তো দেখো 3x ইকুয়াল টু a প্লাস b প্লাস c থেকে এইটার মান, কিন্তু দেখো এই জিনিসটা আমরা তো চেনা, এটা কি বলতো, এটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এটার ফর্মুলা হচ্ছে এরকম যে যদি এটাকে ভাবি যে x কিউব y কিউব z কিউব মাইনাস 3xyz, তাহলে এর যে আমাদের ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে অনেকটা এরকম যে a প্লাস b প্লাস c মানে x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c। বুঝতে পারলে? ওই এখানে আমি লিখেছিলাম, দেখো ফর্মুলাটা আমি লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম ফর্মুলা ছিল x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু x প্লাস y প্লাস z। একবার আমি লিখেছিলাম, আবার লিখে দেখাচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। বোঝা গেল? তো দেখো আমরা এইটা ফর্মুলা লিখছি, তাহলে আমরা তিনটাকে যোগ করে লিখেছি, এই যে এটা x, এটা y, এটা z, যোগ করে লিখলাম। তারপরে দেখো যাই হোক না কেন এখানে আমি কিছু লিখছি না, কিন্তু আমি এই জিনিসটাকে যদি শুধু সলভ করে কি দেখতে পাচ্ছি, দেখো তো 3x মাইনাস a মাইনাস b মাইনাস c। আচ্ছা, আর পরেরটা আমরা লিখছি না, ওটা যে এত বড় হতো, ক্লিয়ার? সো দেখো 3x মাইনাস a মাইনাস b মাইনাস c কি ভ্যালু, এটা ভ্যালু তো হচ্ছে, এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে তো বুঝে যাচ্ছ 3x মাইনাস a মাইনাস b মাইনাস c ইকুয়াল টু 0। তো এটার ভ্যালু যদি 0 হয়, 0 ইনটু এটা মানে কি হয়ে গেল 0। সো এর অ্যানসার আমাদের বের হলো যেটা, সেটা হলো 0। চলে আসে এবার আমরা দেখি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে 2x স্কয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু, দেখো এরকম অঙ্ক আমরা একটু আগেও করেছিলাম, 2x স্কয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস a ইনটু 2x মাইনাস a ইনটু x মাইনাস 2। তো এইরকম একটা অভেদ দেওয়া আছে এবং এখান থেকে a আর b এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করছি, এইটাকে আমরা গুণ করে নিচ্ছি। দেখো তাহলে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস ax প্লাস 2x স্কয়ার, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, x টা কমন নিয়ে নিচ্ছি,
4 প্লাস এ এক্স প্লাস 2a। সো অভেদ যেহেতু আমরা দুদিক থেকে কি করতে পারি, সহগকে তুলনা করতে পারি, অথবা সমান জিনিস দুই দিকে 0, দুই দিকে 1, দুই দিকে -1 এগুলো বসাতে পারি। তো আমরা তুলনা করলে সুবিধা পাবো। দেখো এখানে এখানে যখন সমান আছে তাহলে এবার তুলনা করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছি x এর সহগ p, এখানে x এর সহগ হচ্ছে -4 প্লাস a, আর এখানে কনস্ট্যান্ট টার্ম আছে 6, এখানে কনস্ট্যান্ট টার্ম আছে 2a। সো এই দুটো তুলনা করে দেখো, আগে আমরা a এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 3, এই 3টা যদি এখানে বসাই -4 প্লাস 3 তার মানে হচ্ছে -7। সো এর ক্ষেত্রে p এর ভ্যালু হলো -7, a এর ভ্যালু হলো 3। তো এই দুটো আমরা অ্যানসার লিখবে যে a ইকুয়াল টু 3, p ইকুয়াল টু -7। তো এর সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদক বিশ্লেষণের সমস্ত একটা দীর্ঘ জার্নি, আমরা প্রায় দীর্ঘ 15টা ক্লাস করলাম, করে এটাকে শেষ করলাম উৎপাদক বিশ্লেষণ। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের নবম শ্রেণীর জন্য, তার কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে যদি কোনো প্রশ্নকে স্যারেরা মনে করেন যে একটু ঘুরিয়ে দেবো, একটু জটিল করে দেবো, সেই সুযোগটা কিন্তু এখানে স্যারদের হাতে আছে। তাই আমরা এই চ্যাপ্টারটাকে এমন ভাবে করেছি যেন শুধুমাত্র প্রবলেম এন্ড সলিউশন না, আমরা প্রবলেম কিভাবে চিনবো, প্রবলেমের জন্য কি অ্যাপ্রোচ ঠিক করব, প্রবলেমের সলিউশন করব, এবং সেই সলিউশনকে কোথায় নিয়ে গিয়ে থামাবো সেটাও পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা আমার এই দীর্ঘ 15টা ক্লাস টানা দেখছো একদম পার্ট 1 থেকে পার্ট 15 পর্যন্ত, তাদের আশা করি কোনো সমস্যার কথা নয়। আর যারা মাঝ থেকে একটা দেখছো বা কেটে কেটে দেখছো, সেক্ষেত্রে কি হবে, তোমরা প্রবলেমের সলিউশনটা হয়তো পেয়ে যাচ্ছ কিন্তু প্রবলেমের অ্যাপ্রোচটা কিন্তু ধরতে পারছো না, বা অনেক জিনিস তোমরা শুনতে শুনতে বুঝতে পারছো ভিডিও লেকচারটা যে এগুলো ঠিক বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি দেখছো না। ওকে, সো যারা এখন দেখছো তারা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখো, খুব ভালো লাগবে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের এটা শেষ হলো, এবং যদি তোমাদের এই ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও এগুলো থেকে উপকৃত হয়। এবং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সর্বপ্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা নবম শ্রেণীর আবার নতুন কোনো অধ্যায় নিয়ে ফিরে আসবো।